কল কেটে ইলমার পাশেই বসে ঝলসানো হাতটা নিজের কাপা কাপা হাত দিয়ে স্পর্শ করে। পাশে তাকে ইলমার হিজাবটা হাতে নিয়ে বুকের উপর রাখে, নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইলমার চোখের পানি মুছে দেয়। আদনান এক পলকে ইলমাকে দেখছে, তৃপ্তিকে কোনো রকমে প্রশ্ন করছে না। নির্মাণ আসতে ইলমাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়, সাথে রিক্সাওয়ালা মামাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। তৃপ্তি, আদনান, নির্মাণ তিনজনই সাথে যাচ্ছে। খুব দ্রুত গতিতে হসপিটালে নিয়ে আসা হয়। ইলমাকে এমার্জেন্সিতে পাঠানো হয়। আদনান কল নিয়ে ব্যস্ত। তৃপ্তির মাথায় যন্ত্রণা শুরু হয়েছে, সামনে সব ঝাপসা মনে হচ্ছে। করিডোরের সামনে নির্মাণের পাশে দাঁড়ানো ছিল সে। তৃপ্তি ঠাস করে পড়ে যেতে যাবে, নির্মাণের নজর আসলে তড়িঘড়ি করে তৃপ্তির হাত ধরে। আদনানকে ডাক দিলে সে কথা কানে তোলে না। কলে কথা বলছে। নির্মাণ তৃপ্তির হাত ধরে তাকে একটা ক্যাবিনে নিয়ে আসে, এনে শুয়ে দেয়। নার্সকে ডেকে ট্রিটমেন্ট করতে বলে। করিডোরের চেয়ারে বসেছে আদনান, চিন্তায় মস্তিষ্ক শূন্য। প্রায় মিনিট 10 মাঝে হসপিটালে উপস্থিত হয় শেখ পরিবারের সবাই। মুহূর্তেই হাউ কাউ শুরু হয়ে যায়। ফরিদা পারভিন কান্না করছেন। তারেক মাহমুদ এসে ইনান শেখকে বকা শুরু করেন। ইলমা তৃপ্তিকে কেন একা ছেড়েছে ফারিস? আর ফাতিহা যায়নি কেন? ফারিসের জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে? আদনান তারেক মাহমুদের দিকে তাকে চোখ দিয়ে ইশারা করে থামার জন্য। ইনান শেখের মেয়ের চিন্তায় চোখের পানি ছেড়ে দিয়েছেন। নিজের অতিরিক্ত ইগো আর রাগের ভুক্তভোগী তার মেয়ে ইলমা। তৃপ্তির কাছে আসে ঈশিতা এবং ফাইজা। পাশে সোফায় বসে আছে নির্মাণ। ঈশিতা তৃপ্তির পাশে বসে, নিজের হাতের মুঠোয় মেয়ের হাত নিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলেন, সাহস রাখো, একদম কিছু হবে না। ফাইজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় মামির দিকে। মুহূর্তে ইলমার কথা স্মরণ হয়। সেই মেয়েটাও তো বিপদের মুহূর্তে তার মায়ের একটুখানি ছায়া, আদর মাখা ভালোবাসা চায়, আর একটুখানি সাহস। ফাইজা কখনো ইলমার প্রতি মায়ের দায়িত্ব পালন করেনি, না মায়ের মমতা দেখিয়েছে, না কখনো স্নেহময় চোখে তাকিয়েছে, আদরের ভঙ্গিতে ইলমা বলে ডেকেছে। কখনো ইলমার নাম মুখে তুলেছে কি নেই সন্দেহ। ফাইজার চোখে ইলমা সবসময় বিষাক্ত কীট ছিল, আজকে যেন তার মাতৃত্ব জেগে উঠেছে। ইলমার জন্য হৃদয় কাঁদছে, খারাপ লাগছে। মেয়েটার কিছু হয়ে যাবে না তো? ফাইজা ইলমাকে যতই নিন্দে করুক, কিন্তু কখনো খারাপ কিছু হোক সেটা চায় না, মৃত্যু কামনা করে না। তার হিংসেটা এক জায়গায়, সেটা ইনান শেখ মেয়েকে বেশি আদর স্নেহ করেন, কিন্তু মায়ের ভালোবাসা না পাওয়া মেয়ের জন্য এতটুকু করাই যায়। ইলমার জন্মদাত্রী মায়ের কথা মনে করে ফাইজা, সে তো আরেক স্বার্থপর ছিল, সেই জন্য ছোট্ট মেয়ে এবং সংসারের কথা ভাবলো না, চলে গেল প্রেমিকের হাত ধরে। আহত রিক্সাওয়ালা মামাকেও চিকিৎসা প্রদান করা হয়। আদনান নিজেই তার পুরো খরচ বহন করবে, সেই জন্য তার চিকিৎসা ঠিকঠাক করছে কিনা সেদিকেও বেশ ভালোই নজর দেওয়া হচ্ছে। ইলমাকে কেবিনে নিয়ে আসা হয়। ভাগ্যিস তার উপর ছুঁড়ে মারা অ্যাসিড হাতে পড়েছে এবং গালের সামান্য অংশে লেগেছে। যদি পুরো মুখ এবং চোখ এবং গলায় পড়তো তাহলে তার বেঁচে থাকাও রিস্ক হয়েছে। তো ইলমার কপাল কিছুটা হলেও ভালো, সেই জন্য অল্পের জন্য বেঁচে গেছে। ইলমাকে 2 দিন হাসপাতালে রাখার কথা জানানো হয়। ইরান শেখ না করে দিয়েছেন, হসপিটালে রাখবেন না, তিনি বাড়িতে নিয়ে যাবেন। ইলমা সুস্থ না হওয়া পর্যন্ত একজন নার্স রাখা হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে ডাক্তারকে কল করা হবে। প্রয়োজনীয় ওষুধপত্রও নেওয়া হয়েছে। রাত 8:30টার দিকে ইলমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা হয় সবাই। আদনান এবং নির্মাণ যায়নি, তারা রিক্সাওয়ালা মামাকে নিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে। যে কয়দিন অসুস্থ থাকবে, কাজে যেতে পারবে না, কাজের টাকা দেওয়া হবে। যাওয়ার সময় তারেক মাহমুদ আদনানকে কিছু টাকা দিয়ে গেছে রিক্সাওয়ালাকে দেওয়ার জন্য। আদনান ওষুধপত্র নিয়েছে, সাথে কিছু ফ্রুটস, টুকটাক খাবার। উবার কল করে 2 বন্ধু রওনা হয়েছে রিক্সাওয়ালার বাসার উদ্দেশ্যে। আদনান বেশ গম্ভীর ভাব করে বসে আছে। নির্মাণ রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করে, মামা, আপনার নাম কি? লোকটা অস্পষ্ট স্বরে বলে, ফারুক। তখন আদনান বলে উঠছে, মামা চিন্তা করবেন না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি সুস্থ হওয়ার পর আবারও আপনার সাথে দেখা করব আমি। লোকটা মাথা নাড়ায়। নির্মাণ সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, আদনান আজকের ঘটনাগুলো নিয়ে ভেবেছিস? আওড়ায়। আদনান অনেকবার ভেবেছি, কি মনে হয়? সবটাই প্ল্যানিং করে, কিন্তু ফারিসের সাথে তো আমাদের পরিবারের কোনো শত্রুতা নেই,
তাহলে ও নিজের বিয়ের জন্য ঠিক করা মেয়ের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে? মেলিচার সাথে ওর শত্রুতা নেই। ও তো নিজেই সেধে সেধে সম্বন্ধ পাকা করেছে। হুম, তাহলে সেটার উত্তর পাবো আজকের পুরো ঘটনা তৃপ্তির থেকে শোনার পর। তোর বোনকে বিয়ে শাদী দিবি? সুকুচকে তাকায় নির্মাণকে, উপর নিচ পরক করতে নির্মাণ চিচিয়ে বলে, খারাপ নজর দিবি না। থু, বেডা মানুষের দিকে নজর দেব কেন? আমি তোর মুখ দেখছি, পরিবর্তন হয়েছে কিনা। আগে তো দেখলেই বোঝা যেত 12 ব্যাটারি। তোর বোনকে দেখার পর সব ছেড়ে দিয়েছি। তোকে ভরসা করি না। আমাকে নিজের দুলাভাই হওয়ার সুযোগ দে। পরে ভালো লাগছে না কিছু। আদনান সিটে হেলান দিয়ে বসে, মাথাটা প্রচুর ব্যথা করছে। ফারুক মামাকে তার বাসায় পৌঁছে দিয়ে টাকা পয়সা দিয়ে দুজনই আবারও ব্যাক করে নির্মাণদের বাসার উদ্দেশ্যে। আদনান আজকে আর বাড়ি যাচ্ছে না। নির্মাণ একটা সিগারেট ধরায়, এক টান দিয়ে আদনানের দিকে বাড়িয়ে দেয়। আদনান জ্বলন্ত সিগারেটটা নিজের হাতে নেয়। সেটার দিকে তাকিয়ে থাকা চোখের সামনে ভেসে ওঠে মসজিদের সামনের দৃশ্য। পবিত্র নারীর হাত ধরেই তো সব খারাপ ত্যাগ করেছিল। আজকে তার অনুপস্থিতিতে সেই নিজের মাঝে নিয়ে আসার মানেই হয় না। আদনান চুপচাপ সিগারেটটা নিচে ফেলে দেয়, পা দিয়ে পিষে নির্মাণের দিকে তাকে মৃদু হেসে আওড়ায়। যার হাত ধরে সিগারেট খাওয়ার বাজে অভ্যাস ত্যাগ করেছি, তার অনুপস্থিতিতে সেই সিগারেট কেন গ্রহণ করব? বোকা, সিগারেট খেলে মন হালকা হয়ে যায়, এটা একটা নেশা। কিন্তু আমার নেশা তো প্রেমিক নারী, ওই দুটি চোখে। আমার ভালো থাকা ওই একটা মায়াবী মুখে। মন হালকা করার জন্য ওই একটা মায়াবী মুখের চাহনি যথেষ্ট। তাহলে তার বিয়ের ব্যাপারটা হাসি মুখে উড়িয়ে দিচ্ছিস কেন? ও অন্য কারোর হয়ে যাবে। অন্য কারো হয়ে যাবে, তবে এখনো হয়নি। মানে? তোর কি মনে হয় আমি আমার প্রেমিক নারীকে অন্য কারোর হতে দেব? তাহলে এরকম চুপচাপ যে? আদনান দীর্ঘশ্বাস ছাড়ে এবং বলতে শুরু করে, সেদিন জয়ের সাথে আদনানের মারামারি ঝামেলা হয়েছিল ইলমার সামনে। সেখানে ইলমাকে বকাঝকা করে রাগ দেখিয়ে চলে এসেছিল আদনান। সেদিন আর কেউ কারোর সাথে কথা বলেনি। ইলমার সাথে ইনান শেখ ব্যালকনিতে কফি খেতে বসেছিল। ভুলবশত আদনান ইলমাকে ডাক দিয়েছিল। সেদিন ইলমার রুমে চলে যাওয়ার পর ইনান শেখ বেলকনি গ্রিলে হাত রেখে আদনানের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। এরপর আদনানকে বলেন, ব্যালকনিটা পাশাপাশি হয় খুব সুবিধা হয়েছে, তাই না? আদনান খুব অবাক হয়েছে, জবাব দেয়, কিসের সুবিধা? সেটা আমার থেকে ভালো তুমি জানো। বাজে কথা বলবেন না। আমার কাছে প্রমাণ আছে। কিসের? আমি জানি তুমি ইলমাকে পছন্দ করো, হয়তো আমার মেয়েও তোমার জালে ফেসে গেছে। আমি যখন চট্টগ্রাম গিয়েছিলাম তখন দুজন রাতে বাইরে ঘোরাঘুরি করছে। আদনান সবিস্ময় নিয়ে তাকিয়ে রয়। তারা দুজন রাতে বেরিয়েছে, সেটা ইনান শেখ কি করে জানলো? বাসার কেউ তো টের পায়নি। সেখানে ইনান শেখ চট্টগ্রাম থেকে কি করে টের পেল? আদনানকে ভাবনায় তলানো দেখে ইনান শেখ মৃদু হেসে বলেন, অবাক হচ্ছ? হবারই কথা। আমি নিজেও ভীষণ অবাক হয়েছিলাম। আমার ঘর কোনো বাবা ভক্ত মেয়ে কি করে তোমার মতো বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, যাকে তার বাবা পছন্দ করে না। সে কি করে ভাবলো আদনানের মতো বাজে ছেলেকে তার বাবা মেয়ের জামাই হিসেবে মেনে নিবে? ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, বিয়ে আপনি না মেলিচা করবে, সংসারও সেই করবে। বিয়ে এবং সংসার যেহেতু মেলিচার, সেক্ষেত্রে নিজের পছন্দে বিয়ে করা দোষের কিছু না। আপনার মেয়ের আমাকে নিয়ে সমস্যা নেই, আপনার এত সমস্যা কোথা থেকে আসলো? এছাড়া আপনি আমার বালের শ্বশুর, যে আপনার মেনে নেওয়া না নেওয়াতে আমরা সারাক্ষণ চিন্তা করে মরব। আদনান চোখ রাঙিয়ে বলেন ইনান শেখ। আদনান ভাবলেশীন। ইনান শেখ চোয়াল শক্ত করে বলেন, অনেক বলেছো। তুমি হয়তো ভুলে গেছো আমার মেয়ে আমার কথায় সব করতে রাজি। ওর থেকে দূরত্ব বাড়িয়ে নাও, মঙ্গল হবে। সেটা আপনার মেয়েকে বলেন। যদি দূরত্ব বাড়াতে পারে আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ। আমার মেয়েকে আমি কিছু বলবো না, তুমি ওর জীবন থেকে সরে যাও। সরব না? কি করবেন? ইলমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। কতটুকু দূরে? যতটুকু দূরে নিলে তুমি চাইলেও ওর সাথে কথা বলতে পারবে না, ওকে এক পলক দেখতেও পারবে না। আপনার কনফিডেন্স ভালো। আমার মতো বাজে ছেলের কলিজায় হাত দেওয়ার চিন্তা ভাবনা করছেন? ও আমার মেয়ে। তো ওকে বলুন দূরত্ব বাড়িয়ে নিতে। আমি পারবো না। একবার বলেছিলাম, সে মেনেছে, তবে দ্বিতীয়বার একটু
তবে দ্বিতীয়বার একই ভুল করেছে। এবারও দূরত্ব বাড়াবে, তবে তৃতীয়বার একই ভুল করবে। সেটা আপনার মেয়ের সমস্যা। ঠিক আছে, তুমি যেহেতু সরবে না, আমি নিজেই ওকে দূরে নেব। নিয়ে দেখান। আদনান, তোমার সাহস একটু বেশি। আমার সাহসের তারিফ করার জন্য ধন্যবাদ। বেয়াদব, তোমার মতো অসভ্য দূরও দেখিনি আমি। আমার মেয়ের থেকে দূরে থাকবে। এই বালের এক ছেলে মেয়ে নিয়ে ঢং করবেন না। করলাম না প্রেম, তাতে আমার কিছুই হবে না। আপনি নিজে নিজের হিড়ি দিয়ে মোড়ানো মেয়ে নিয়ে আমার থেকে দূরে থাকবেন। দেখব না কোন চাঁদের সাথে মেয়ে বিয়ে দেন। তোমার থেকেও বেটার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। এখন কি এই খবর প্রচার করার জন্য মাইক এনে দেব? বেয়াদব। আদনান রুমে চলে আসে। ইনান শেখ আদনানের যাওয়ার দিকে ক্রুদ্ধ হয়ে তাকায়। বর্তমান আদনানের কথা শেষ হতে নির্মাণ হো হো করে হেসে ওঠে। আদনানের পিঠে চাপড় মেরে বলে, 2 দিন প্রেম করে তৃতীয় দিন শ্বশুরের সাথে প্রেম বিষয়ক ঝামেলা করে তার মেয়ের সাথে প্রেম করাই ছেড়ে দেওয়া ইফতিজার ভাই শাহরিয়ার আদনান শেখ। সর। এই শালা ইনান কি ভেবেছে আমি দূরে সরেছি, ওর মেয়েকে ছেড়ে দিয়েছি? আমার পরিকল্পনা আছে। ওর বিয়ে শাদির দিন ম্যালিকে কিডন্যাপ করে বিয়ে শাদি সেরে নেব। ছি। কি ছি? ম্যালি বড়শালী, তার ইগো বেশি। আমি দূরত্ব বাড়িয়েছি, তিনিও সরে গেছেন। আমার তো ভাবতেও অবাক লাগে, ইলমার মতো মেয়েও তোর প্রেমে মজেছে। কিসের প্রেম? দেখো গিয়ে মায়ায় পড়েছে। এখন তো মায়া কাটিয়ে নিয়েছে হয়তো। ভালো, এখন তোর মায়াবী মুখের অবস্থা 13টা বেজে গেছে। তাতে কি? তুই তো মিডিয়াতে পরিচিত মুখ, কত সুন্দর মেয়ে আছে বিয়ের জন্য, কিন্তু ইলমাকে বিয়ে করলে তোর তোর বউ আহামরি সুন্দরী হবে না। আমি ওর সৌন্দর্যের প্রেমে পড়িনি, ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। এখনো ভালোবাসি তাকে। এখনকার চোখে সে কেমন জানি না, তবে আমার চোখে আমার ভালোবাসার মানুষ শ্রেষ্ঠ সুন্দর। আদনানের কথা নির্মাণ মৃদু হাসে জবাব দেয়, ভেবেছিলাম তুই আগের মতো রয়ে গেছিস, কিন্তু ধারণা ভুল প্রমাণিত হলো। দোয়া করি তোর প্রেমিক নারী তোর হোক। হসপিটাল থেকে ইলমা শেখ নিবাসে এসেছে 2 দিন হলো। আগের থেকে একটু সুস্থ, তবে পোড়া জায়গায় সার্জারির জন্য ইনান শেখ বন্দোবস্ত করেছেন। খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল ইলমা। তখন আগমন হয় ফাইজার। হাতে গরম দুধের গ্লাস, ছোলা সিদ্ধ, আরেক বাটিতে কাটা কিছু ফ্রুটস। এসে ইলমার সামনে বসে ফাইজা। নিজের সাথে আনা খাবারগুলো ইলমার খাটের পাশে টেবিলের উপর রাখে। ইলমার দিকে এক নজর তাকায়, জড়ানো কণ্ঠে আওড়ায়, খাবারগুলো খেয়ে নাও, এই বেলায় ওষুধ আছে। ইলমা এক পল ফাইজার দিকে তাকায়। ইলমার তাকানো দেখে কিছুটা ফাইজা অস্বস্তিতে পড়ে যায়। তার মূল কারণ, আজীবন ইলমা তার চক্ষুশূল ছিল। হুট করে ইলমার দিকে খেয়াল রাখা, যত্ন নেওয়া কেমন যেন। ইলমা কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দেয়, এত কিছু আমি কিভাবে খাবো? ফাইজা ইলমার চোখের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে শাসিয়ে বলে, খাও না দেখেই তো এই অবস্থা। ঠিক মতো খাবে, ঘুমাবে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কথাটা বলে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয় ফাইজা। হুট করে চোখের সামনে ভাসে ঈশিতা হসপিটালের তৃপ্তিকে আদর করার দৃশ্য। ফাইজারও ইচ্ছে হলো, সেই জন্য ইলমার হাতে নিজের হাতের মুঠোয় এনে ঠোঁট ছুঁয়ে দেয়। গালের এক পাশে হাত রেখে বলে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি কিচেনে যাব। ইলমার চোখে পানি চিকচিক করছে। ফাইজা সযত্নে ইলমার চোখের পানি মুছে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। ফাইজা দাঁড়িয়ে ঘুরতে দরজা থেকে কারোর সরে যাওয়া দৃষ্টিতে আসে। ইলমা ফাইজার যাওয়া দেখে খাবারে মনোনিবেশ করে। মাগরিবের আজান পড়েছে চারিদিকে। ফাইজা কিচেনে বিফ খিচুড়ি রান্না করছে। ফরিদা পারভিনের থেকে জেনেছে বিফ খিচুড়ি ইলমার ভীষণ পছন্দের। ফরিদা পারভিন, তারেক মাহমুদ এবং ইনান শেখ বসে আছে সোফায়। ফরিদা পারভিনের মুখ ভীষণ গম্ভীর। ইনান শেখ কথা বলার সাহস পাচ্ছে না। তারেক মাহমুদও ইনান শেখের উপর রেগে আছে, সেই জন্য কেউই ঠিকমতো কথা বলে না। ইনান শেখ খুব সাবধানে ভেবেচিন্তে ফরিদা পারভিনকে বলে, ফারিসকে জিজ্ঞেস করেছি কি এমন কাজ ছিল যে ওদের একা ছেড়ে দিয়েছে। ওর নাকি অফিসে জরুরি মিটিং পড়েছে। ফরিদা পারভিন চেঁচিয়ে বলেন, ওর মিটিং থাকলে ওদের নিয়ে বেরোনোর দরকার কি? আমার নাতিটার দিকে তাকাইছো? ফাতিহা তো আরেকটা, আমার মেয়ে হলে কি হবে? আক্কেল জ্ঞান সব লোপ পাইছে। ফারিস জেনে বুঝে ওদেরকে একা ছাড়ছে। তারেক মাহমুদ কিছু বলেন না। ছুটে আসে ফাইজা, হাতে গরম খুন্তি। ইনান শেখের দিকে খুন্তি
দেখিয়ে বলে, সব দোষ তোমার, নাটকবাজ কোথাকার। অতিরিক্ত বুঝলে এমনই হবে। ইনান শেখ ফাইজার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ফাইজার সেসব তোয়াক্কা করে না, উল্টো শাসিয়ে বলে, ফারিস এতই ভালো, তাহলে তোমার মেয়েকে এখনো দেখতে আসেনি কেন? চোর একটা, কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে। সে সময় আদনান লিভিং রুমে আসে। ফাইজার কথা কানে বাজতে মুচকি হাসে। এসে তারেক মাহমুদের পাশে বসে পড়ে। সোফায় হেলান দিয়ে বসে। ইনান শেখের দিকে তাকায় আদনান, উপর নিচ পরক করে তার বাবাকে বলে, এত ভালো ছেলে নিজের হবু বউকে দেখতে আসলো না, ব্যাপারটা কি জঘন্য। তারেক মাহমুদ আদনানকে থমকে বলেন, তুমি চুপ করো, ওর ব্যাপারে ওরা বুঝবে। বেশ ভালো, বেশি বুঝতে বুঝতে আবার না শত্রু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে চোখ গরম করে তাকায়। আদনান সেদিকে তাকায় না। তখন আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতে ফরিদা পারভিনের পাশে বসে। আদনান তৃপ্তির দিকে তাকে প্রশ্ন করে, সেদিনের ঘটনা A to Z সবাইকে বলবি। তৃপ্তি মাথা নাড়ায়, বলতে শুরু করে, আমি ইলমা ফারিস ভাই শপিং করে আইসক্রিম স্টলে গিয়েছিলাম। সেখানে 3 জন আইসক্রিম খাওয়ার শেষের দিকে ফারিস ভাই কাকে যেন কলে বলছে, আইসক্রিমের দোকানে আছি, আরেকটু অপেক্ষা করো, আসছি। এরপর আমাদের দুজনকে রিকশায় উঠিয়ে দিয়েছে। ওনার কোনো কাজ আছে বা কি এরকম কিছুই বলেনি আমাদের। তারপর আমরা বাড়ির রাস্তায় ঢুকতে জয়কে অনেক ছেলেপেলের সাথে মাইক্রোর সামনে দাঁড়ানো দেখেছিলাম। রিকশাওয়ালা মামা রিকশা থামাতে জয় এসে ইলমার হাত ধরে টেনে রিকশা থেকে নামিয়েছে। ইলমার হিজাব খোলার সময় আরেকজন ক্যামেরা ধরে ভিডিও করছিল। আমি এগিয়ে আসাতে আমায় থাপ্পড় মেরেছে, যার ফলে রিকশার হাতলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। মামা এগিয়ে গেলে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে জয় ইলমার গাল চেপে ধরে, থাপ্পড়ও মেরেছিল। ইলমার হাতের নখের আঁচড় দিলে তার দিকে এসিড ছুঁড়ে মারে, সাথে লাঠিও মেরেছিল। তৃপ্তির কথা শেষ হতে আদনান ইনান শেখের দিকে তাকায়। তিনি কপাল স্টার্ট করছেন। তারেক মাহমুদ ও ইনান শেখের দিকে তাকানো, সে কোনো রকম কিছু বলছে না। ফাইজা ইনান শেখে খোঁচা মেরে বলে, বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস না, অতিভক্তি চোরের লক্ষণ। ইনান শেখ এরকম বুদ্ধি নিয়ে অ্যাডভোকেট হলো কিভাবে ভাবতেও পারছি না। ইনান শেখ চোখ রাঙিয়ে বলেন, তুমি চুপ থাকবে। ও মা, সত্যি বলাতে গায়ে ফসকা পড়লো। আদনান চোখ চিপে হাসছে। ইনান শেখ উঠে চলে আসেন। আদনান ফরিদা পারভিনকে বলেন, দাদি বিয়ে করব, মেয়ে দেখো। সবার শেষে তোমার বিয়া। ফরিদা পারভিনের কথায় আদনান মৃদু হাসে। বাবার দিকে তাকাতে তিনি পাত্তা দেন না। রাতে সবাই খেতে বসেছে। ইলমাও এসেছে সবার সাথে, তবে কারোর সাথে কোনো কথা বলেনি। ইনান শেখ ইলমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে? ইলমা কোনো জবাব দেয় না। হসপিটাল থেকে আসার পর কারোর সাথে তেমন কথা বলেনি ইলমা। ইনান শেখকে পুরোদমে এড়িয়ে যাচ্ছে সে। ইনান শেখ বুঝেন তার মেয়ের রাগে অভিমানের পাল্লাটা একটু বেশি ভারী হয়ে গেছে। ইলমা নিজের খাওয়া শেষ করে রুমে চলে আসে। ওষুধ খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ খারাপ লাগছে তার। পরিবারের প্রতিটি মানুষকে স্বার্থপর লাগছে, ভীষণ স্বার্থপর। আদনান খাওয়া শেষ করে সোফায় বসে। ইলমা চলে গেছে কিছুক্ষণ আগে। তৃপ্তি এসে আদনানের সামনে সোফায় বসে। আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া একটা কথা বলবো। বলো। ইলমার সাথে জয়ের পরিচয়টা আমার মাধ্যমে। তো কি তো? আমার সাথে জয়ের পরিচয় ফারিসের জন্য জয়ের কাজিনকে দেখতে যাওয়ার মাধ্যমে। হুট করে একদিন আমার সাথে দেখা হয়। সেদিন আমার সাথে ইলমাও ছিল। এরপর ওর ফেসবুক আইডি কালেক্ট করে মেসেজ দিয়েছে। ইলমার আইডি তো পাবলিক করা ছিল, তাই কমেন্ট করেছে। মেসেজ জয় বেশি দিলেও ইলমা 2-1টা রিপ্লাই করে ব্লক মেরে দিয়েছিল। এতদিন পর এসব বলছিস কেন? এসব আমি ভুলে গেছি। আমি জানি মেলিচা কেমন মেয়ে। তাহলে রাগ দেখালে কেন? তখন মাথা গরম ছিল। কথা বলা বন্ধ কেন? এমনিতে। কথাটা বলে আদনান সোফা হেলান দিয়ে বসে। তৃপ্তি কিছু বলে না। ফরিদা পারভিন ইলমার রুমের দিকে যায়। তাকে যেতে দেখে আদনানও পিছন দিয়ে যায়। ইলমা কপালে হাত দিয়ে চোখ বুজেছিল। ফরিদা পারভিন এসে ডাক দেয় ইলমাকে। ইলমা হাত সরিয়ে তাকাতেই দেখে পেছনে আদনান, নজর ইলমার দিকেই। ইলমা উঠে বসে, পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ায়। ততক্ষণে আদনান নজর সরিয়ে মেঝেতে স্থির করেছে। ইলমা ঠিকঠাক হয়ে বসতে আদনান ফরিদা পারভিনের পেছনে এগিয়ে যায়।
ফরিদা পারভিন খাটের উপর বসলে আদনান চেয়ার টেনে বসে। ইলমা দাদির দিকে তাকিয়ে পড়ে। কিছু বলবে? ফাতিহাকে আমি কল দিয়ে বকেছি। এসব আমাকে কেন বলছো? আমার ওদের জন্যই তো। ভাগ্য ভালো, সেজন্য সব ভালো আমার সাথেই ঘটে। জানো তো, এই পরিবারের সবাই ভীষণ স্বার্থপর। আমার মা নেই, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কপালে নেই। সেই জন্য হয়তো আমি সবার থেকে এত বেশি আশা রাখি। অথচ দেখো, প্রতিটা ব্যাপার খুঁটিয়ে ভাবতে গেলে আমি ভুক্তভোগী। ভুল সিদ্ধান্ত, রাগ, জেদ সবটার প্রভাব আমার উপর এসে পড়ে। আমিও তো মানুষ। দয়া করে কেউ আর আলগা দরদ দেখাতে এসো না। আমার বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তাড়াতাড়ি মরলে আলহামদুলিল্লাহ, তোমরাও বেঁচে যাবে, আমিও মুক্তি পাবো। কথা শেষ হতে ইলমার নজর যায় দরজার দিকে। ইনান শেখ দাঁড়ানো সেখানে। ইলমা নজর সরিয়ে নেয়। আদনান সবিস্ময়ে নিয়ে ইলমাকে দেখছে। ইলমা সেসব তোয়াক্কা করে না, কড়া গলায় বলে, তোমরা আসতে পারো, আমি ঘুমাবো এখন। ফরিদা পারভিন কিছু বলার মতো খুঁজে পাননি। আদনান ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, তবে কিছু বলল না। দুজনই বেরিয়ে যাবে তখন ইলমা বলে, লাইট অফ করে যেও। আদনান বেরোনোর সময় লাইট অফ করে দরজা লাগিয়ে দেয়। আদনানের কানে এখনো বাজছে। ইলমা বলেছে, বাঁচার বিন্দু মাত্র ইচ্ছে নেই। এভাবে এক সপ্তাহের মতোই কেটে যায়। ইলমা কারোর সাথে ভালো করে কথা বলে না, শুধু ফাইজার সাথে টুকটাক কথা হয়। সেটাও খাবার খেতে না চাইলে বকাঝকা করে। কি খেতে ইচ্ছে করছে ফাইজা জিজ্ঞেস করলে ইলমা টুকটাক জবাব দেয়। এতটাই রাগ সবার প্রতি যে কেউ পাশে ঘেঁষতে চাইলে ইলমা চলে আসে। মোট কথা কারোর সাথে কারোর কথার জবাব দেয় না, ফিরেও তাকায় না। ইনান শেখ মেয়ের কথা ভাবলে বুক ছ্যাদ করে উঠে। যেহেতু তৃপ্তির সাথেও ইলমার তেমন ভাব নেই এখন, শুধু ফাইজার সাথে টুকটাক কথা বলে। সেই জন্য ইনান শেখ ফাইজাকে বলেন ইলমাকে নিয়ে বাইরে বেরোতে, রেস্টুরেন্টে যেতে, শপিং করতে। ফাইজাও রাজি হয়। সেই জন্য বোরকা পরে হিজাব বেঁধে ইলমার রুমে আসে। ইলমা তখন বই পড়ছিল। ফাইজাকে দেখে বই রাখে। ফাইজা ইলমার কাছে এসে বলে, রেডি হও। কোথায় যাবো? রেস্টুরেন্টে। যাব না। আমার সাথে যেতে চাচ্ছ না? এরকম কিছু না। চলো না। কিছুক্ষণ বলার পর ইলমা মেনে নেয়। দুজনে রেডি হয়ে বেরোয় বাড়ি থেকে। একটা রিক্সা ধরে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ইলমা এই প্রথম ফাইজার সাথে বেরিয়েছে। ভাবতে কেমন যেন লাগছে। ফাইজা তাকে একটু হলেও আদর যত্ন করছে, যেই আদর যত্ন ছোটবেলা থেকে পাওয়ার আশা করেছিল। দুজনে একটা রেস্টুরেন্টে আসে। খোলামেলা, নীরব, তেমন ভিড় নেই বা কোলাহল নেই। ফাইজা যায় খাবার অর্ডার দিতে। ইলমা নিজেদের চেয়ারে বসতে বসতে নজরে আসে একটা ছেলে এবং মেয়েকে। ছেলেটা মেয়েটার হাত ধরে রেখেছে। ইলমা তড়িঘড়ি করে নিজের ফোনের ভিডিও চালু করে, জুম করে ভিডিও ধারণ করে। বেশি দূরত্বে বসা নেই দুজন। ইলমার ভিডিও ধারণে সুস্পষ্ট ফুটে উঠেছে ছেলেটা মেয়েটার হাতে চুমু দিয়ে কিছু বলছে। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। ইলমা ফোন নিয়ে এগিয়ে আসে সেদিকে। মেয়েটা ইলমাকে দেখে বলে, উইদাউট পারমিশনে ভিডিও করেছো? ইলমা ফোন লুকিয়ে নিয়েছে। ফারিস ইলমাকে দেখে চমকে যায়। রৌদিয়ার হাত ছেড়ে দেয়। ইলমা ফারিসের দিকে চোখ ভরা ঘৃণা নিয়ে তাকায়। মেয়েটার কথা জবাব দেয় না। ফারিস ইলমাকে দেখে প্রচন্ড বিরক্ত হয়, বলে, রোদিয়া, মিট মাই কাজিন ইলমা। ইলমা রৌদিয়ার দিকে তাকিয়ে ফারিসকে বলে, হুদশি। ফারিস জবাব দেয়, ফ্রেন্ডস। দেখেছি, আমার বাবার কাছে ভালো সাজতে আসলে খবর আছে। আজব, তোর বাবার কাছে আমি ভালো সাজবো কেন? তোর বাবা নিজেই আমার ভক্ত। ভালো তো, তোর হিংসা হচ্ছে বুঝি? তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ভিডিওটা ভালোই ভালো ডিলিট করে দিবি। আমি কোনো ভিডিও করিনি। ফারিস রৌদিয়াকে চোখ দিয়ে ইশারা করলে সে বেরিয়ে যায়। ফারিস আশেপাশে তাকে খুব শান্ত কণ্ঠে বলে, ভিডিওটা ডিলিট করে দিও মাই সুইটহার্ট। আমার নামে উল্টোপাল্টায় কিছু বললেই জান চলে যাবে। ইলমা দাঁড়ায়নি, পিছু হেঁটে সরে আসে। ফারিস চলে আসে। ইলমা দপ করে বসে পড়ে। পেছন দিয়ে ফাইসা আসে। সে খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে গিয়েছিল। ইলমাকে দেখে ফ্রিকুচকে বলে, কি হয়েছে? ইলমা মাথা নাড়ায়। খাবার আসতে আসতে ইলমা আদনানকে হোয়াটসঅ্যাপে ব্লক মারে। ভিডিওটা আদনানের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে, যাতে ডিলিট করলেও থেকে যায়। দুজনে টুকটাক কথাবার্তা বলে খাবার খেয়ে বেরিয়ে আসে। ফাইজা ইলমাকে জিজ্ঞেস করে, জামা কাপড় কিছু কিনবে? ইলমা মাথা নাড়ায়, জবাব দেয়, অন্য সময়, এখন বাড়ি যাব। এখন বাড়ি চলো। দুজন বাড়ি আসতেই দেখে ফারিস সোফায় বসা। ইলমা ফারিসকে দেখে বিরক্ত হয়। ইনান শেখের সাথে বসে কথা বলছিল। ইলমাকে দেখে ফারিস বলে, ইলমা কেমন আছো? ইলমা জবাব না দিয়ে রুমে যায়। ফারিস ইনান শেখকে বলে, ইলমার সাথে আমার কিছু কথা ছিল। ইলমা আগ্রহ প্রকাশ করলে বলবে, না হলে নাই।
ইনান শেখের কথায় ফারিস অনুরোধের স্বরে বলে, আই এম রিয়েলি সরি। আমি যদি জানতাম ইলমার সাথে এরকম কিছু হবে তাহলে কখনোই ওদের একা ছাড়তাম না। আসলে ভাগ্যে যা থাকে সেটা তো হবেই, তাই না? প্লিজ ইলমার সাথে 2 মিনিট কথা বলার সুযোগ করে দিন, আমি ওকে সরি বলবো। ও আসো। আরও কিছু বলার আছে? কথা বলে ফারিস নানির রুমের দিকে যায়। ইনান শেখ কিছু বলে না। ইলমা ফ্রেশ হয়ে ছাদে যায়, এসেই খোলা প্রকৃতির দিকে তাকায়। চারপাশে মাঠ, তবে শহরে উঁচু বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে। ইলমা রেলিং ঘেঁষে আটসাট হয়ে দাঁড়ানো, তবে তখন ছাদে আসে ফারিস। ইলমা ফারিসকে দেখে থুতু ফেলে। ফারিস হাসি মুখে এগিয়ে এসে ইলমার পাশে দাঁড়ায়। ইলমাকে উপর নিচ দেখে বলে, আন্দাজে ছাদে এসেছি, ভাবতে পারিনি তোমার সাথে দেখা পাবো। এখন কিন্তু তোমার বাবা জানে না আমি যে তোমার সাথে আছি। কথাটা বলে ফারিস হাত এগিয়ে এনে ইলমার কপালের চুলগুলো সরিয়ে দিতে গেলে ইলমা হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। চল শক্ত করে বলে, কসম খোদার, উল্টাপাল্টা কিছু করতে চাইলে মাথা ফাটাতে দুবারও ভাববো না। বলার আগে ফারিস ইলমার গলা চেপে ধরে তাতে ধোঁত চেপে বলে, সেদিন তোকে মেরে দিলেই ভালো হতো, তোর এত তেজ জানা ছিল না। ঠিক সেই মুহূর্তে ছাদে পা রাখে আদনান। ফারিসে ইলমার গলা চেপে ধরে রেখেছে, সাথে লাস্টের কথাগুলো কানে বাড়ি খেয়েছে। আদনান ফোন বের করে ভিডিও ধারণ করে সামনে এগোয়। আদনানকে দেখে ফারিস ইলমার গলা ছেড়ে দেয়। ইলমা কাশতে থাকে। আদনান ফারিসের দিকে তাকায়। ফারিস থতমত খেয়ে বলে, তুই এখানে রোমান্স করছিলি নাকি যে আমি আসতে পারবো না? কন্ট্রোল ব্রো, এখনো বিয়ে হয়নি। বাজে কথা ছাড়। আদনান মৃদু হেসে এগিয়ে আসে, খপ করে ফারিসের কণ্ঠনালটা চেপে ধরে। ফারিস আদনানের হাত চেপে ধরে ছাড়া পাওয়ার জন্য। আদনান দাঁতে ধর চেপে বলে, আর কলিজায় হাত দিয়েছিস ভেবেছিস? নিজের রাগ দমিয়ে কিছুক্ষণ পর আদনান ফারিসকে ছেড়ে দেয়। এক হাতে ফারিসের কলার চেপে ধরে, অন্য হাত দিয়ে ফারিসের ডান হাত মুচড়ে দেয়। হয়তো হাতটা ভেঙে গেছে। আদনান নিজের রাগ নিভাতে পারেনি, সেজন্য ইলমাকে বলে, জুতা খোল। ইলমা জুতা খুলে হাতে নেয়। আদনান ফারিসকে ইলমার দিকে এগিয়ে দিয়ে বলে, মন না ভরা অবধি জুতা দিয়ে আদর করতে পারবি, সুযোগ একবারই। আদনানের কথা ইলমা নিজের রাগ ক্ষোভ মিটাতে ফারিসের গালে দুটো জুতোর ভারী দেয়। কান্না গিলিনি তেজির স্বরে ইলমা জবাব দেয়, আমার থেকে 100 হাত দূরে থাকবি মুখোশধারী। ইলমা ছাদ ত্যাগ করতেই আদনান হেসে ফারিসের দিকে তাকায়। ফারিসের চুলগুলো ব্র্যাক ব্রাশ করে দিয়ে বলে, চুপ থেকে ভালোই খেলায় মেতেছিস। ইনান শেখের কাছে আমার আর ইলমার সেদিন রাতে ঘুরতে বেরোনোর ছবি তুই পাঠিয়েছিস। ফারিস জবাব দেয় না। আদনান ফারিসের চুল টেনে ধরতে ফারিস জবাব দেয়, হ্যাঁ, আমি সেদিন তোর আর ইলমার ছবি তুলেছি, ফুল পরানোর সময়কার ভিডিও করেছি। ইনান শেখকে আমি তোদের ছবি আর ভিডিও পাঠিয়েছি। আর কি কি করেছিস? ফারিস ছটফট করে আদনানের থেকে ছাড়া পাওয়ার জন্য। আদনান ফারিসের নড়াচড়া দেখে শক্ত করে ফারিসের দুগাল চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, কুত্তার বাচ্চা, আজকে তুই শেষ। বলছি। আদনান দুগাল ছেড়ে দিতে ফারিস জোরে জোরে শ্বাস নেয়, বলা শুরু করে, ইনান শেখ তোকে পছন্দ করে না, ঠিক আছে, তবে অতিরিক্ত অপছন্দ করার কারণ আমার বলার কথা। তার আদরের ফারিস যে মেয়েদের সাথে কনসার্টে গিয়ে ঢলাঢলি করে সেটার খবর রাখে তো? বাজে কথা ছাড়। আদনান এগিয়ে আসে, ফারিসকে উপর নিচ পরখ করে বলে, বিয়ের কয় মাস হলো? কার বিয়ে? তোর। বাজে কথা ছাড়। প্রমাণ আছে। তাতে আমার বাল ছেঁড়া গেল? একটা ছেলে দুটো বিয়ে করতেই পারে। কথাটা বলে ফারিস সরে আসে। আদনান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, নিজের রাগকে সংযত করে। ফারিস দরজার কাছে আসতে আদনান ফারিসের মাথা দেয়ালের সাথে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, শোরের সওয়াল, আমার প্রেমিক নারী থেকে 100 হাত দূরে থাকবি। নিজের বউ নিয়ে সুখে থাক, খামোখা আমাকে রাগাস না, জান বের করে নেব। কিছুক্ষণ চুপচাপ থেকে পুনরায় বলে, এই বাড়ির আশেপাশে বিয়ের কথাবার্তা নিয়ে আসলে তোর বাপের মতো তোরও একই পরিণতি হবে। ফারিস জবাব দেয় না। আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, নিচে চলে আসে। ফারিসের পেছন দিয়ে আদনানও আসে। ফারিস সেদিন আর কারোর সাথে দেখা করতে ভেতরে যায়নি। নিজের মার খাওয়া শরীরটা নিয়ে ভালোই কেটে পড়ে। সন্ধ্যা সবাই যখন একসাথে বসেছিল তখন ফাতিহা কল দিয়েছে ইনান শেখের ফোনে। সবার সামনেই রিসিভ করে কথা বলে ইনান শেখ। টুকটাক খোঁজ খবর জিজ্ঞেস করা হতেই ফাতিহা বলে, 2 দিন পর এঙ্গেজমেন্ট হবে, খুব শীঘ্রই বিয়ের ডেট রাখবো। ইনান শেখ জবাব দেয়, আমার মেয়ের মত নেই, এত তাড়াহুড়োর কিছু হয়নি, ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেব না আমি। আমার ইলমার কাছে ফোনটা দাও।
ইনান শেখ ইলমাকে ফোন এগিয়ে দিয়ে বলে। তোমার ফুফু কথা বলবে। ইলমা ফোন নেয়, সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে। ইলমা ফোন লাউড স্পিকারে দেয়। ফাতিহা ইলমার খোঁজ নিয়ে বলেন, মা ইলমা, ফারিসকে তোমার পছন্দ হয়নি? ইলমা সবার দিকে এক নজর তাকায়। আদনানের দৃষ্টি ইলমার দিকে স্থির। কিছুক্ষণ সময় নিয়ে ইলমা জবাব দেয়, আপনার ছেলের মতো অতিরিক্ত সুশীল ছেলেকে আমার পছন্দ না। আর না তাকে বিয়ে করতে রাজি আমি। একটা কথা মনে রাখবেন, মনুষ্যত্ব না থাকলে মানুষ পশুর চেয়েও অধম। সবার পছন্দের দামি হিরে আমার প্রয়োজন নেই। আমি খাঁটি কয়লাতেই খুশি।